সবাইকে আমন্ত্রণ 14ই ফেব্রুয়ারির এই সাউথ এশিয়া বাংলা বৈঠকের বিশেষ বিতর্কে। চারপাশে যখন বসন্তের আনাগোনা, যখন ভালোবাসা দিবস বলে একটা দিবস নিয়ে সবাই মত্ত, ঠিক সে সময়ে সাউথ এশিয়ায় আসলে আমরা কি করতে পারি, কি ধরনের আলোচনা হতে পারে, সেটি নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিতার্কিকরা রয়েছেন, তারা একটা সময় এই ফাল্গুনে, এই ভালোবাসা দিবসে দেশে থাকতে কোথাও না কোথাও জড়ো হতেন, বিতর্ক হতো বা বন্ধুদের সাথে আড্ডা হতো, অথবা ভালোবাসার মানুষের সাথে হয়তো দেখা হতো। দেশের বাইরে গিয়ে বা দেশের থেকে অনেকটা সময় পেরিয়ে আমরা, আমাদের প্রজন্মের মানুষেরা আসলে ভালোবাসা এবং ফাল্গুনে কি করেন, কি বলেন, কি ভাবেন, সেটি নিয়ে আসলে এই বারোয়ারির আয়োজন। বারোয়ারির যে তথাকথিত নিয়ম, সেটি আমরা সবসময় মেনে চলি না, এক্ষেত্রেও কিছুটা ভিন্নতা আছে। আমাদের এই সাউথ এশিয়ার যে বারোয়ারি বিতর্ক, সেটিকে আমরা বিতর্ক বৈঠক বলছি। এই বিতর্কে আমরা কবি হুমায়ুন রেজার একটি লাইন নিয়ে আমাদের যে চারজন অতিথি রয়েছেন তাদের সাথে আলোচনা করছি। তার দীর্ঘ একটি কবিতার তবে শোনো আজ বলি প্রেম, এই কবিতার একটি লাইন হচ্ছে 20 শতকের মহাপ্রয়াণে স্মরণযোগ্য ইহজাগতিক প্রেম নেই। 20 শতক গত হয়েছে, আমরা একবিংশ শতাব্দীতে প্রবেশ করেছি। সেই সময়ের হাত ধরে এই প্রেমকে, ইহজাগতিক প্রেমকে আমরা কিভাবে দেখছি, কিভাবে ভাবছি, সেটি আমরা জানবো। আমার চার বিতার্কিক, যাদেরকে আমি প্রাক্তন বলবো কিনা জানি না, বাট এক সময় তারা তাদের সময়ের তুখোর বিতার্কিক ছিলেন। আমি একে একে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই ফারা নাজের সাথে। ফারা নাজ, তিনি যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে। তিনি কবি, শিক্ষক এবং এক সময় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের হয়ে বিতর্ক করেছেন, ওয়ার্ল্ডস করেছেন, এবং মূলত তিনি ইংরেজি বিতর্ক করতেন এবং পাশাপাশি তিনি আন্তর্জাতিক বিতর্কে অংশগ্রহণ করেছেন তার বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। এখানে তিনি একের পর এক কবিতা লিখে চলেছেন, বই লিখে চলেছেন এবং শিক্ষকতা করছেন। ফারানাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাউথ এশিয়ার বাংলা বৈঠকে। ধন্যবাদ রিচি, আমাকে যুক্ত করার জন্য। সকলের সাথে সবাইকে বসন্তের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। যারা শুনছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপরে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সমসাময়িক আরেক তুখোর বিতার্কিকের সাথে, আদনান মান্নান। আদনান মান্নান যদিও বিজ্ঞান নির্ভর কাজ করে থাকেন, কিন্তু তার একটা মননশীলতার বিষয়গুলো আমরা একের পর এক খুঁজে পাই তার কাজের মাধ্যমে, তার বক্তব্যের মধ্যে। আদনান মান্নান জীব প্রযুক্তিবিদ এবং একই সাথে তিনি সহযোগী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজ তিনি যুক্ত হয়েছেন সুদূর চট্টগ্রাম থেকে আমাদের সাউথ এশিয়ার বৈঠকে। আদনান, আপনাকে আমন্ত্রণ। অসংখ্য ধন্যবাদ রিচি। সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা দিবস কনসেপ্ট আমরা কতটুকু বিশ্বাস করি সেটা নিয়ে একটু পরে আসছি। দীর্ঘ 10 বছর পর জানি না আসলে কথা বলতে পারবো কিনা বিতর্কের মঞ্চে, দেখা যাক। একদমই অপ্রস্তুত অবস্থা। কোনো অসুবিধা নেই, আমরা এটাই দেখবো। এবং এরপরে আমি যার সাথে পরিচয় করিয়ে দিব, আমার বন্ধু, আমরা যখন বিকাউনেসার যে টিমগুলো সব সময় সমান তালে সবার সাথে প্রতিযোগিতা করে একের পর এক ট্রফি জিতে এসেছে এবং সবচেয়ে ভালো বক্তাদের একজন ছিলেন আমাদের সময়ের রিফাত রেজা জয়ী। ও যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। জয়ীর নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানকে সে বেছে নিয়েছে, কিন্তু জয়ীর অনেক পরিচয়। আমাদের সময়ে আমরা বলতাম যে সব পারে, আঁকতে পারে, গাইতে পারে, নাচতে পারে, কথা বলতে পারে, বিতর্ক করতে পারে। এখন যোগা তার প্যাশন এবং একই সাথে সে সমান তালে বিজ্ঞান ভিত্তিক যে কাজগুলো রয়েছে সে কাজের সাথে আছে। জয়ী, আপনাকেও আমন্ত্রণ বা তোমাকে আমন্ত্রণ আজকের এই মঞ্চে।
ধন্যবাদ রিচি আমাকে এখানে অন্তর্ভুক্ত করার জন্য। বিতার্কিক হিসাবে আমি কাজ করতাম মূলত স্কুল কলেজেই। তারপরে যখন বিশ্ববিদ্যালয়ে উঠি তখন সম্পৃক্ততা অনেকটা কমে গিয়েছিল আসলে পড়াশোনার চাপে বা অন্যান্য নানা রকম চাপে। আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে যে রিচি তুমি মনে রেখেছো যে একসময় বিতর্ক করতে খুব পছন্দ করতাম। বিতর্কের প্রতি আমার যে ভালোবাসা সেখান থেকে আজকে আমার অ্যাকচুয়ালি এখানে যোগ দেওয়া, যে কারোর সাথে জ্ঞানগর্ভ গভীর আলোচনার যে তৃপ্তি, এটা এখন আর ভাবে পাই না। সবাই আমেরিকায় যেটা আমরা একটু স্মল টকে বিশ্বাস করি, ওয়েদারটা কিরকম, কফিটা কি ভালো কিনা, এর বেশি গভীরে আলোচনা যেতে চায় না সহজে। তো আমরা বাঙালিরা কিন্তু শুধু মানে চায়ের কাপে এত হালকা আলোচনায় বিশ্বাস করি না, আমরা একদম আলোচনায় গভীর আলোচনায় চলে যেতে চাই। তো আশা করছি যে আজকেও ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আমি আশা করছি আজকেও আমরা প্রেম সর্বস্ব এবং স্মরণযোগ্য প্রেম নিয়ে গভীর আলোচনা পাবো তোমার থেকে। আমি সবশেষে আমাদের সর্বকনিষ্ঠ যে সদস্য তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, তানজিম ফেরদৌস। তানজিম ফেরদৌস বর্তমানে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে জাতিসংঘ বাংলাদেশে কাজ করছে। একই সাথে সে ডেইলি স্টারের সাথে যুক্ত ছিল কিছুদিন আগেও। তানজিম ফেরদৌসকে আমি অনেক ছোট থেকে দেখেছি, সে খুব ভালো বিতর্ক করতো। আমাদের ঠিক পরের প্রজন্মের যারা খুব ভালো সমান তালে সামনের সারিতে বিতর্ক করেছে, তানজিম তাদের একজন। আইডিয়াল এবং নটরডেমে বিতর্ক করেছে তানজিম। তো তানজিম, তোমাকেও আমন্ত্রণ আজকের এই মঞ্চে। ধন্যবাদ রিচি আপু, আপনাকেও। আপনি আমাকে পড়িয়েছেন, আমার শিক্ষক, এবং বুলবুল হাসান ভাইয়ের সাথে আসলে আমার যে পথ চলা শুরু, ওনার কাছ থেকে আসলে বিতর্কে যা বলা হয় সেটা বিশ্বাস করেই বলা হয় এবং সেটা করা সম্ভব, সেই আশ্বাসটি, সেই আত্মবিশ্বাসটি আসলে বুলবুল হাসান ভাই আমাদের মাঝে প্রথিত করে দিয়েছিলেন। ধন্যবাদ তানজিম। আমি এবার একটু ফর্মালি আমাদের বিতর্ক শুরু করতে চাই। কিছুটা হালকা কথা না হলে কিন্তু আসলে বন্ধুত্ব এবং ভালোবাসা দিবসের আবহটা জমে ওঠে না। তো কাজে আমি শুরুতেই চলে যেতে চাই ফারা নাজের কাছে। ফারা নাজ আমাদেরকে আজকে বলবেন যে 20 শতকের মহাপ্রয়াণে স্মরণযোগ্য ইহজাগতিক প্রেম নেই, এটি তিনি কতটুকু বিশ্বাস করেন বা তিনি কোন আঙ্গিক থেকে আসলে এর ব্যাখ্যা করবেন। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ প্রিয় মডারেটর কিংবা সঞ্চালক, যাই বলি না কেন। 20 শতকের মহাপ্রয়াণে স্মরণযোগ্য ইহজাগতিক প্রেম নেই, এই কথাতে আমি একেবারেই বিশ্বাস করি না। আদি থেকে অনন্তকাল প্রেম ছিল, আছে এবং থাকবে। প্রেম আছে বলেই এই যে সব বড় বড় সৃষ্টি হচ্ছে, সেটা সাহিত্যের সৃষ্টি বলুন কিংবা আপনি বিজ্ঞানের সৃষ্টি বলুন কিংবা আপনি অর্থনীতিতেই বড় বড় যেই থিওরি দেখছেন সৃষ্টি বলুন, সবকিছু সেটা হয়তো মানবিক প্রেমের দিক থেকেও না হতে পারে। দুইটা মানবের প্রেমকেই সবসময় আমরা দেখি যে ইহজাগতিক প্রেমের সাথে আমরা যোগ দিই, কিন্তু তাছাড়াও অন্য অন্য প্রেমও আছে। কিন্তু আজকে আমি শুধু এই দুজন মানবীর যে একটা প্রেম, যেটা বলবো আনডিফাইন্ড, আপনি কোনো থিওরির মধ্যে ফেলতে পারবে না, সেটা যে কত সুন্দর, কত পবিত্র, এবং সেটার কারণেই যে পৃথিবী সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই। তো তার আগে আমি একটু বলতে চাই যে 20 শতক কে কেন আমরা বলছি যে শেষ প্রান্তে কিংবা প্রথম থেকে পুরো 20 শতকেই যে স্মরণযোগ্য প্রেম নেই, কি কারণে বলছি সেটা আমরা পরে দেখবো। তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে ইহজাগতিকটা কি বুঝাচ্ছি আমি। ইহজাগতিক বলতে যেটা আমার মানে ক্ষুদ্র মস্তিষ্কে আমি যেটা বুঝি, যে এই যে জগৎ আমাদের ইন্দ্রিয় গোচর এবং এই যে যুক্তিগ্রাহ্য কিংবা এই যে জীবন জন্ম মৃত্যুর সীমানায় যে আবদ্ধ আছি, সেই জগৎ এবং জীবন সম্পর্কে উৎকণ্ঠাটাকেই কিন্তু আমি ইহজাগতিকতার নাম দিয়েছি, কিংবা পার্থিব বলি কিংবা ইংরেজিতে ওয়ার্ডলি বলি, সেটা বুঝাচ্ছি। তো এই যে 20 শতক কিন্তু বলতে পারি যে একটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ আমরা 20 শতকে দেখেছি যে দুটো মহাযুদ্ধ হয়েছে, আমরা 20 শতকে গ্রেট ডিপ্রেশন দেখেছি, আমরা 20 শতকে কোল্ড ওয়ার দেখেছি, আমরা 20 শতকে দেখেছি কিভাবে দেশ ভাগ হয়েছে, আমরা 20 শতকে দেখেছি যে কিভাবে
যে নিউ ওয়ার্ল্ড কিংবা নিউ লিবারালিজম যেটা বলতে বুঝায় সেদিকে আমরা প্রবেশ করেছি। তো এই যে এই ছোট ছোট কথা, এই ছোট ছোট উদাহরণগুলো দিলাম, শুনতে ছোট মনে হলেও এই কারণেই কিন্তু আমরা যে প্রেমটা ঢাকা পড়ে গেছে। আগের 19 শতক বলি, 18 শতকে বলি কিংবা তার আগে বলি, আমরা সবসময় বলেছি যে শিরি ফরহাদের প্রেম, আমরা বলেছি হীর রাঞ্ঝার প্রেমের কথা, আমরা প্যারিস হেলেনের প্রেমের কথা বলেছি, আমরা তারপরে সেলিম আনারখালির কথা বলেছি, কিংবা নূরজাহান সেলিমের কথা বলেছি, আকবরের কথা বলেছি, যোধাবাইয়ের সাথে কিরকম প্রেম ছিল তার। এমনকি হেলেন অফ ট্রয় যে আপনার প্যারিসের সাথে যে হেক্টর ছিল, হেক্টরের প্রেমিকের কথাও বলেছি। সবকিছু আমরা উজ্জ্বল ভাবে দেখেছি, কিন্তু 20 শতককে কেন দেখিনি? 20 শতককে কেন দেখা হয়নি? কারণ 20 শতক ছিল আপনার অর্থনৈতিক বিপ্লব ঘটেছে, এক পৃথিবী থেকে আর এক পৃথিবীতে মানুষ এসেছে, এই কারণে প্রেমের মতো জিনিসটাকে আমরা মনে করেছি তুচ্ছ। কিন্তু 20 শতকে কি প্রেম হয়নি? 20 শতকে অবশ্যই প্রেম হয়েছে। কারণ এই যে আদম হাওয়ার উত্তরসূরি আমরা, এই মানব জাতি কেমন করে প্রেম ছাড়া থাকবে? যুগে যুগে প্রেমের যোগ্য প্রমাণ রেখেছি আমরা মানব জাতি হিসেবে। তো এই কারণে আমার মনে হয় না যে 20 শতকে আপনি যে বলছেন কিংবা অন্যরা কেউ বলবে প্রেম নেই, প্রেম আছে, অবশ্যই প্রেম আছে। যদি আমি কবির কথা বলি, সিলভিয়া প্লাথ আর টেড হিউজের প্রেম, টেড হিউজকে শেষ পর্যন্ত সিলভিয়া প্লাথ ভালোবেসে গেছে, এবং টেড হিউজকে তার যে প্রেম সিলভিয়া প্লাথ কিভাবে ফিল করতো, তাকে যে সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলা টেড হিউজের দেখতো, খেয়াল রাখতো, সে চাইতো যে টেড হিউজও তাকে ঠিক সেভাবে দেখুক। টেড হিউজ তাকে সেভাবে দেখেনি, তাই বলে কি সিলভিয়া প্লাথ তাকে ভালোবাসেনি? ভালোবেসে গেছে। ভালোবেসে গেছেই বলেই সেই ভালোবাসা প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত সে তার প্রাণ দিয়ে দিয়েছে। এই লন্ডনের প্রিমরোজ হিলের ছোট্ট ফ্ল্যাটে সে তার জীবন নিয়ে নিয়েছে ভালোবাসার কারণে। তো 20 শতাব্দীর সবচেয়ে সুন্দর প্রেমের কথাও যদি আমি বলি, আমি টেড হিউজ আর সিলভিয়া প্লাথের কথা বলবো। আমি বলবো কিং এডওয়ার্ডের কথা, আবারও ইংল্যান্ডের কথাই বলতে হচ্ছে। কিং এডওয়ার্ড 8 তিনি ওয়ালি সিমসনকে যে ভালোবেসেছেন, ওয়ালি সিমসনের তিন নাম্বার বিবাহ ছিল এডওয়ার্ডের সাথে, কিন্তু সেই ভালোবাসা আমরা কি শুধু ছবিতেই দেখেছি, আমরা কি শুধু বইয়ে পড়েছি? না, সেই ভালোবাসার জন্য কিন্তু সে তার রাজত্ব দিয়ে দিয়েছে, এবং রাজত্ব দিয়ে দিয়েছেই বলেই সেই সময় তারই উত্তরসূরি আমরা দেখছি যে মেগান মার্কেল আর হ্যারি এই 21 শতাব্দীতে এসে সেই প্রেমের যে ভিত্তি ওয়ালি সিমসন আর কিং এডওয়ার্ড তৈরি করেছিল, সেটার উপরেই দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে হ্যাঁ, আমাদের প্রেম অমর, আমরা এই প্রেমের রাজ্যে ভাসতে চাই, আমরা এই প্রেম কি বুঝতে চাই। আমরাও রোমিও জুলিয়েট, শিরি ফরহাদ, লাইলি মজনু, রাধা কৃষ্ণ, ইউসুফ জুলেখা এদের সাথে কম কিছু নই। আমি আরো বলবো, আমি যদি বাংলাদেশের দিকে তাকাই, আপনি যদি আর 20 সেকেন্ডে শেষ করেন। ওকে, অবশ্যই। তো আমি আরো বলতে চাই যে প্রেমের যে কোনো আইন নেই, প্রেমের মধ্যেই ভিন্নতা থাকে। তো বিভিন্ন সময়ে প্রেম বিভিন্ন ভাবে এসেছে। এই আবুল হাসান, সুরিয়া বেগমের প্রেম, কিংবা রুদ্র মোহাম্মদ, তসলিমা নাসরিনের প্রেম, কিংবা আমি যদি আমার পাশের দেশে দেখি, পাশের দেশেও যে পটৌদি আর শর্মিলা ঠাকুরের প্রেম, এসব কি 20 শতকের প্রেম নয়? অবশ্যই 20 শতকের প্রেম। আমরা 20 শতকে যেহেতু অর্থনৈতিক উন্নয়নের দিকে দৌড়িয়েছি, ছোট ছোট অন্য সাংসারিক দিক দেখতে যে আমরা প্রেমকে ভুলে গেছি, কিন্তু প্রেম সবসময় ছিল, এবং এই প্রেমগুলো অবশ্যই আমার মনে হয় যে স্মরণযোগ্য। অনেক ধন্যবাদ ফারহান। আজকে শুরুটা ছিল চমৎকার, যে তিনি চমৎকার সব উদাহরণ দিয়েছেন যে 20 শতকের স্মরণযোগ্য যে প্রেমগুলো রয়েছে সেটি তিনি একের পর এক তুলে ধরেছেন, এবং বলেছেন যে আমরা আসলে ভিন্ন ভাবে এখন প্রেমকে দেখছি, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আমাদের জাগতিক বিষয়গুলো, সেটি আসলে প্রেমকে
অনেকটা ঢেকে দিয়েছে। আমি এর পরের যে বক্তা আদনান মান্নান তার কাছে যাব, দেখি আদনান মান্নান কি বলেন। আসলে কি 20 শতকের তো মহাপ্রয়াণ ঘটেছে, সে কি সাথে করে স্মরণযোগ্য প্রেমগুলোকে নিয়ে গেছে, নাকি এখনো আমরা অনেকটা নতুন করে প্রেমকে জানছি অথবা হারিয়ে গেছে, অন্য কোনো সংজ্ঞায়নে বিনির্মিত হয়েছে? আদনান মান্নান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনার সময় 7 মিনিট। অসংখ্য ধন্যবাদ সাইমা। চলে গেছো তাতে কি, আরো একটা পেয়েছি তোমার চেয়ে বেশি সুন্দরী। কথাগুলো আমার নয়, কথাগুলো সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি। যেই প্রেমের সংজ্ঞা হয় একটার পর আরেকটা মেয়ের সাথে প্রেমে জড়ানো, যেই প্রেমের সংজ্ঞা হয় তাকে সুন্দরী হতে হবে, যেই প্রেমের সংজ্ঞা হয় সে চলে গেলে তার মধ্যে কোনো বিচ্ছেদ কাজ করবে না, তার মধ্যে কোনো বেদনা কাজ করবে না, সেই প্রেম কি করে পবিত্র হয়? একটু আগেই আমার সম্মানিত প্রথম বক্তা বলে গেলেন এই 20 শতকের প্রেম ছিল পবিত্র, 20 শতকের প্রেমকে তিনি মহান উল্লেখ করে গেলেন। যখন প্রেমের এই অবস্থা, যখন প্রেম হচ্ছে একটা গেলে আরেকটা পাবো, বেছে নাও, খুঁজে নাও, তখন আসলে সত্যি আমি হারিয়ে যাই, আমি বিস্মৃতির অতল গহ্বরে ঢুকে যাই। আমি আমি বারবার আলোড়িত হই কবির সেই কথায়, যে জীবন দোয়েলের ফড়িংয়ের তার সাথে কভু হয় না কো দেখা। আসলে কখনো আমার তাদের সাথে দেখা হয়নি, কখনো আমরা খুঁজে পাইনি সেই রঙিন লাল নীল পৃথিবীটাকে। আমার বরাবরই মনে হয়েছে প্রেম বা ভালোবাসা এমন একটা স্বর্গীয় বোধ, যে প্রেম বা যে ভালোবাসার মূল আবেদন হচ্ছে তার স্থায়িত্বে, যেই ভালোবাসার মূল আবেদন হচ্ছে একজন আরেকজনের কাছে থাকা, যে ভালোবাসার মূল আবেদনটাই হচ্ছে একজন আরেকজনের এমন ভাবে বন্ধনে আবদ্ধ থাকবে, সুখ দুঃখ প্রতিটি সংগ্রামে সবকিছুতে পাশে থাকা। এই প্রেম কখনোই এমন কিছু হবে না, এই প্রেম কখনোই এমন কোন একটি পর্যায়ে যাবে না শুধুমাত্র অর্থের জন্য বা শুধুমাত্র সৌন্দর্যের জন্য একজন আরেকজনকে ছেড়ে দেব। বরং বারবারই আমার মনে হয়েছে ভালোবাসা মিছে আসা। যাদেরকে যতবার আঁকড়ে ধরেছি, যাদেরকে মনে করেছি তারা আইডল হতে পারে, যাদেরকে আমরা মনে করেছি তারা রোল মডেল হতে পারে, যাদেরকে দেখে আমরা প্রেম করতে শিখেছি, যাদেরকে দেখে আমরা ভালোবাসতে চেয়েছি নিজের প্রেমিকাকে, তারা একে অপরকে বারবার এবং বারবার ছেড়ে চলে গেছেন। আমি ঠিক ডোনাল্ড ট্রাম্প বা মেলানিয়ার কাছে যাব না, আমি ফারা আপুর মতো খুব দূরের দেশে যাব না, আমি একেবারে চট্টগ্রাম নামক একটা গ্রামের একজন মানুষ। এই গ্রামে বসবাস করি, তো আমার গন্ডিটা খুব ছোট, কোলাব্যাং যেমন একেবারে তার আশেপাশের পৃথিবীটা হচ্ছে তার একেবারে ছোট্ট একটা ডোবা। আমি আমার বাংলাদেশের সেই জুটিগুলোকেই বলি যাদেরকে বারবার আমার মনে হচ্ছিল প্রেমের সার্থক উদাহরণ হতে পারে। যেদিন তারা জুটি বাঁধলেন, যেদিন তারা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হলেন আজীবন একসাথে চলার, সেদিন থেকে আশ্বস্ত হয়েছিলাম, হ্যাঁ আমিও বোধহয় তাদের মতো প্রেমিক প্রেমিকা হতে পারি। কিন্তু হায়, তাহসান মিথিলা, আজীবন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সার্থক জুটি বোধহয় মিথিলা এবং তাহসান। কিন্তু বছর কয়েক গড়াতে না গড়াতেই সবচেয়ে দুঃখজনক বিচ্ছেদটি ঘটলো তাহসান আর মিথিলার মধ্যে। আমার মনে হয়েছিল ঠিক আছে, তাহসান আর মিথিলা চলে গেল, বাংলাদেশে তো আরো অনেকেই আছে যাদেরকে রোল মডেল মানতে পারি, কিন্তু আমি যাদেরকে রোল মডেল মানি তারা আসলে কেউই খুব বেশি দিন একসাথে পথ চলতে পারেননি। তাদের কথাটি ছিল তাদের বন্ধুত্ব ছড়ে গেছে, তাদের কথাটি ছিল তাদের বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে, যেমনটা হয়েছে জয়া আহসান আর ফয়সাল। অনেক আশা করেছিলাম এরকম চমৎকার মিষ্টি একটি যুগল একসাথে থাকবে, কিন্তু যেদিন থেকে তারা আর একসাথে থাকছি না বলে ঘোষণা দিলেন, তখন আসলে আমার মনে প্রশ্ন জাগলো, ভালোবাসা শব্দটাকে আসলে নভেল বা সাহিত্যেই বিচরণ করে, নাকি সত্যিকারের জগতেও বিচরণ করতে পারে? আপনি প্রশ্ন তুলতে পারেন, বিচ্ছেদ হওয়া মানে কি ভালোবাসা সার্থক না হওয়া? তার আগে আমার প্রশ্ন, যদি আমি তাকে ভালোবাসি তাহলে তো আজীবন একসাথে সবকিছু মেনে নিয়ে থাকার মতো সেই ধরনের ভালোবাসাই আমার মধ্যে থাকবে। ভালোবাসা যদি সত্যি হতো, আপামর বাংলাদেশের মানুষ চেয়েছিল শাকিব খান আর অপুকে, অন্তত আমাদের গ্রামাঞ্চলের মানুষ চেয়েছিল শাকিব খান আর অপু আজীবন একসাথে থাকবে, কিন্তু থাকতে কি পেরেছে? পারেনি। পত্রিকায় আসলো, 1 মাসের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল শাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে। আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন পৃথিবীর সব জুটির ঊর্ধ্বে বাংলাদেশের কোন দুজন মানুষকে আমি মনে করি ক্লাসিক একটি যুগল বা ক্লাসিক একটি কাপল, তাহলে আমি বলবো সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরিদী। কিন্তু তারাও এক পর্যায়ে বলতে বাধ্য হলেন বন্ধুত্বের সুতোটা ছিঁড়ে গেছে। এই সুতোটা যখন ছিঁড়ে যায় সেটা আর জোড়া লাগে না। কাঁচ যখন একবার ভেঙে যায় সে আয়নাকে আর জোড়া লাগানো যায় না। ঠিক তেমনি
যাদেরকে ওই যে কবির একটা কথা আছে না, যতবার আঁকড়ে ধরতে গিয়েছি যাকে, ওই যে কবর কবিতায় জসিমউদ্দিন যেভাবে বলেছেন, যাকেই আঁকড়ে ধরতে চেয়েছি সেই হারিয়ে গেছে। যার ভালোবাসার উদাহরণকে আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছি, নিজেরাও ভালোবাসতে চেয়েছি, সেই উদাহরণগুলোই বিলীন হয়ে গেছে 5 বছর, 10 বছর কিংবা 15 বছরের মধ্যে। আচ্ছা, ফারাহ আপু যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলের মানুষ, একটু এই চট্টগ্রাম থেকে আমারও যুক্তরাষ্ট্রে যাওয়া আসার সুযোগ হয় বা হয়েছিল। তো আমি যাকে যুক্তরাষ্ট্রে খুব পছন্দ করি, টম ক্রুজ, আমার ছোটকালের হিরো। কিন্তু সেই টম ক্রুজ ওই যে চলে গেছে তাতে কি, আরো একটা পেয়েছি, একবার মিমিকে পাই, একবার নিকোল কিডম্যানকে পাই, একবার কেটি হোমসকে পাই। টম ক্রুজও এখনো ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা খুঁজে পায়নি। আবার বললেন রুদ্র তসলিমার কথা, কিন্তু রুদ্র বা তসলিমা ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, তারা আকাশের ঠিকানায় চিঠি এখনো লিখে যাচ্ছেন, কারণ তারা এক ছাদের তলায় থাকতে পারেননি, সেই ছাপটা ভেঙে গেছে, সেখান থেকে আকাশ দেখা যায়। সে কারণে রুদ্র তসলিমা আমাদের কাছে এখন ইহজাগতিক ভালোবাসা বা একেবারে উপন্যাসের একটি ভালোবাসা হয়ে গেছে। তারাও কিন্তু একসাথে ভালোবাসার আজীবন একসাথে চলার সফল পরিণতিটি দান করতে পারেননি। আবার ভালোবাসা যদি সত্যিকার অর্থেই এত অর্থবহ এবং এত বাস্তবিক হতো, তাহলে কেন এ যুগের গানগুলো এত বিষাদময়? একটা কথা বলা হয়ে থাকে, একটা সমাজের প্রতিচ্ছবি হচ্ছে, সে সময়ের প্রতিচ্ছবি হচ্ছে তার সাহিত্য, তার গান, তার চলচ্চিত্র। আপনি বাংলা গানগুলো সাম্প্রতিক চিন্তা করুন, সবগুলোতেই হচ্ছে ভালোবাসার প্রতি অবিশ্বাস, সব জায়গায় ভালোবাসার প্রতি কেমন যেন একটা শূন্যতা। এখন গানগুলোর কথা কি, আমি তোমার মনের ভেতর, সরি আদনান, আপনার আর 1 মিনিট আছে। আচ্ছা, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। কেন মনের ভেতর ঘুরে আসতে হবে বলেন? কারণ সে তার মনকে বিশ্বাস করে না। আবার এখনকার গানে হচ্ছে প্রেমেরই নাম যাতনা। কেন প্রেমের নাম যাতনা হবে? তার মানে ভালোবাসা মানে দুঃখ। এখনকার গানে আরো বলা হয়, ও পাশানি চলে যাও, কেন ভালোবাসনি? পাশানি বলে ডাকা হচ্ছে। আপনি আপনার প্রেমিকাকে কি কখনো পাশানি বলে ডাকতে পারবেন? আবার এখনকার প্রেমে গানে বলা হয়, যে প্রেম স্বর্গ থেকে আসে জীবনে অমর হয়ে রয়, স্বর্গে সেই প্রেম চলে যাচ্ছে, সেই প্রেম অস্থায়ী হচ্ছে। এখনকার গানগুলো বা এখনকার বাস্তবতা বা এখনকার পৃথিবী বলে দিচ্ছে যে আমাদের আসলে ভালোবাসা একটা অলৌকিক ব্যাপার, আপেক্ষিক ব্যাপার। বিবাহ বিচ্ছেদ ভালোবাসার আরেকটি একেবারে ব্যর্থ পরিণতি, এবং বাংলাদেশে গত 7 বছরে 34% বিবাহ বিচ্ছেদ বেড়েছে। কেন বিবাহ বিচ্ছেদ বাড়ছে? তার মানে ভালোবাসার জায়গায় নেই, সেটা খারাপ বাসা হয়ে গেছে। তারপরেও যদি বলেন পৃথিবীতে, তাহলে একটুকু কি ভালোবাসার জায়গা নেই? ওই যে শঙ্খ ঘোষ, জয় গোস্বামী যেখানে বলেছিলেন, দেন না ছেলে মেয়ে দুটোকে একটুকু ভালোবাসতে। আমি বলবো ছেলে মেয়ের ভালোবাসা খুঁজে পাচ্ছি না, বরং আমি ভালোবাসা খুঁজে পাই সেই মায়ের মাঝে, যেই মা 10 বছর ধরে তার সন্তানকে, পঙ্গু সন্তানকে কোলে করে স্কুলে নিয়ে গেছেন। সেই সন্তান এখন এসএসসি পাশ করেছে, সেই মা কলেজেও তার পঙ্গু সন্তানকে কাঁধে করে নিয়ে যান। আমি ভালোবাসা খুঁজে পাই সেই সাইফুলের মাঝে, যে অফিস শেষে প্রতিদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চলে যায়, প্রত্যেকটি রোগী যার কোনো পয়সা নেই তাকে বিনামূল্যে খাবার কিনে দেয়। আমি ভালোবাসা খুঁজে পাই একজন সাফিয়া গাজী রহমান মধ্যে, যে তার 20 কোটি টাকার সম্পদ বিলিয়ে দেয় ক্যান্সার রোগীদের জন্য, কারণ তিনি ছিলেন একজন ক্যান্সার পেশেন্ট। তিনি বাঁচতে চান, বাঁচাতে চান, মানুষের মুখে হাসি ফোটাতে চান। তার মানে পৃথিবী থেকে ভালোবাসা উধাও হয়নি, প্রেম উধাও হয়নি। ইহজাগতিক প্রেমটি হয়তো নরনারীর প্রেম হয়ে গেছে, মায়ের সাথে সন্তানের এখনো সেই সত্যিকারের নিখাত ভালোবাসাটা আছে, একজন মানুষের প্রতি মানুষের ভালো। শেষ করবো এটা দিয়েই, তবে তাই হোক, তীরে জাগুক প্লাবন, পৃথিবীতে প্লাবন আসবে, পৃথিবীতে সেই ভালোবাসার জ্বর আবার জেগে উঠবে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আদনান মান্নানকে। আদনান মান্নানের মধ্যে আমি একজন আশাবাদী হতাশাগ্রস্ত মানুষকে দেখছি। এটা হচ্ছে এই সময়কার অক্সিমোরন বলা চলে। আমরা যে টানাপোড়েনে আছি, যে কাকে আমরা স্মরণযোগ্য বলছি, কাকে আমরা ইহজাগতিক বলছি, এটা কি কোনো আইডিওলজি আছে? এটি কোনো ধারণা আছে যে নরনারীর প্রেম বাইনারি না নন বাইনারি হবে? সেটি নিয়েও কিন্তু এক ধরনের কথা থেকে যেতেই পারে। আমি আমার পরবর্তী বক্তা রিফাত রেজাকে আমন্ত্রণ জানাবো এ পর্যায়ে। দেখি রিফাত রেজা আসলে ইহজাগতিক প্রেম 20 শতকের মহাপ্রয়াণে স্মরণযোগ্য আছে কি নেই এ বিষয়ে কি বলেন। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ রিচি। আমি আসলে ধন্যবাদ জানাবো আমার শুরুর 2 বক্তাকে, আমাকে কথা বলার জন্য। তারা অনেক কন্টেন্ট দিয়েছে। আমি ইংরেজি মাঝে মাঝে বলার জন্য একটু দুঃখিত, বাংলায় আসলে বিতর্ক অনেকদিন করাই হয় না, একদম চেষ্টা করবো আমি যদিও। তো যেটা আমি বলতে চাচ্ছি, যে বিষয়টার দিকে যদি আমরা তাকাই, 20 শতকের মহাপ্রয়াণে স্মরণযোগ্য ইহজাগতিক প্রেম নেই, এর বিপক্ষে আমার অবস্থান শুরুতেই বলে নিচ্ছি। কিন্তু কেন?
প্রথম প্রশ্ন হচ্ছে, আমি সায়েন্সের স্টুডেন্ট, তো আমি যদি এটাকে লজিক্যালি এক্সপ্লেন করি, ইভেন আমি যদি বিশ্বাস করি যে প্রেম আছে কি নেই, অতদূর পর্যন্ত যাওয়ার আমার দরকার পড়বে না। আমি যদি শুধু ধরে নেই, বক্তব্যটার দিকে তাকায়, কি বলছে, 20 শতকের মহাপ্রাণে স্মরণযোগ্য প্রেম নেই, ইহজাগতিক প্রেম নেই, তাই না? এখন 20 শতকের মহাপ্রাণের পরে স্মরণযোগ্য ইহজাগতিক প্রেম আছে কি নেই সেটা ইভ্যালুয়েট করার মতো যথেষ্ট সময় কিন্তু এখনো পার হয়ে যায়নি। হয়তো আরো 100 বছর পরে যখন এই কাঠগড়ে অন্য কেউ দাঁড়াবে, তারা আমাদের দিকে তাকিয়ে বলতে পারবে যে আসলে কোনো ইহজাগতিক স্মরণযোগ্য ইহজাগতিক প্রেম হয়েছে কি হয়নি। যদি আপনারা বলেও থাকেন যে এখনো তো আমি দেখতে পাচ্ছি না, সময় কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা যদি একসেপ্টও করে নিই যে এখনো পর্যন্ত ওই প্রেম দেখা দেয়নি, ভবিষ্যতেও আসবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা যদি আমি ধরেও নিই যে এখনো প্রেম আসেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যদি একবিংশ শতকের প্রাণের প্রেমের যে কথা আমরা বলছি, এই প্রেমটা আমরা কিভাবে দেখছি? যদি আমরা বলি, আমি আমার অ্যাঙ্গেল থেকে বলবো কেন আমার মনে হচ্ছে এই বক্তব্যটা একদমই সঠিক না। প্রথমেই আসি প্রেম। এখন প্রেম নিয়ে আমরা অনেক কিছুই বললাম। যে প্রেমটা আমি আমার বক্তব্যে মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে রোমান্টিক প্রেম। এখন ফারা আপু বললেন যে মানব মানবীর প্রেম, আমি ইভেন মানব মানবীর মধ্যেও এটা সীমিত রাখবো না, বলতে বোঝা যাচ্ছে রোমান্টিক প্রেম। একটা মানব মানবকে প্রেম করতে পারে বা অন্য ধরনের প্রেমও হতে পারে, বাইনারি নন বাইনারি কথা আসলো, তাই না? আমি এই সামগ্রিকটাকেই ধরে নিচ্ছি এই প্রেমের আওতায়, যেখানে একটা রোমান্টিক অনুভূতি কাজ করছে, প্রেমময় অনুভূতি কাজ করছে একজন আরেকজনের প্রতি। তো ধরে নিলাম সেটাই, সেই প্রেমের কথাই আমি এখানে বলছি। ইহজাগতিক আমি এখানে কোনো তর্কে যাচ্ছি না, ইহজাগতিক স্টিল পার্থিব, অন্য কোনো অ্যাঙ্গেল আমার যাওয়ার এখানে ইচ্ছা নেই। তো পার্থিব প্রেমের কথা আমি বলবো। তো আমি কিছু যুক্তি খণ্ডন করে আমার বক্তব্যে যাচ্ছি। আমরা বললাম যে অ্যাকচুয়ালি ফারাপুর কথা আমি সমর্থন করি ইনাবে, যে ঠিক আছে শিউলি, ফরহাদ বা অন্যান্য যেসব উদাহরণ আমরা দিলাম সবগুলো আমি মানছি, কিন্তু এখানে আমার যেখানে আমি বিরোধটা আমার রাখছি সেখানে হচ্ছে আমাদের যে চেঞ্জিং যে ওয়ার্ল্ডটা এখন একবিংশ শতাব্দীতে, অ্যাকচুয়ালি আদনানও আমাকে কিছুটা হেল্প করেছে আমার বক্তব্যে এখন যেটা আসবো, সেটা হচ্ছে যে আমাদের যে ওয়ার্ল্ডটা এটা অনেক চেঞ্জিং মিনস এখন আমি অনেকদিন ধরে এখন সিঙ্গেল নেই, সো আমার ওই ধরনের প্রেমে এখন যাওয়ার সুযোগ বা মানে সৌভাগ্য দুর্ভাগ্য কোনোটাই হচ্ছে না। কিন্তু যখন ছিলাম তখনকার যে প্রেক্ষাপট ছিল এতটাও অবশ্য ছিল না, বাট তখনও ছিল যে আমরা অ্যাপের মাধ্যমে খুঁজতাম ও কোথায় আছে আমার সেই ভালোবাসার মানুষ। একটা যে সরাসরি দেখা হওয়া বা কথা হওয়া ওটাও কমে গিয়েছিল। এখন আমাদের যে প্রেক্ষাপটটা, প্রেম খোঁজার যে প্ল্যাটফর্ম, সেগুলো সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আরেকটা যেটা ভিন্ন না, আমরা সবাই এই জগতে বাস করে যেটা আমাদের প্রতিদিন ফেস করতে হয়, সেটা হচ্ছে যে আমরা একটা ভালোবাসার খুব কাল্পনিক বা একটা যে জিনিসটা আমরা ভাবি যে ভালোবাসাটা এরকম হওয়া উচিত, আমরা পড়েছি বইয়ে বা আমরা যেসব উদাহরণ দিচ্ছি শিউলি, ফরহাদ এন্ড হোয়াট নট, তাই না? ওই ধরনের প্রেম আমরা ভাবি যে আমরা যখন সে ধরনের প্রেম পাচ্ছি না তার মানে আমরা ব্যর্থ হচ্ছি। ভালোবাসাটা কিন্তু এরকম না, কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ইভেন 17 to 18 সেঞ্চুরি ভালোবাসা মূলত ছিল একটা ট্রানজাকশনের মতো, যে যদি আমরা পড়ে এসেছি যে ও হ্যাঁ শেক্সপিয়ার বা অমুক তমুক, কিন্তু এরকম ছিল যে একটা কমিউনিটির সাথে আরেকটা কমিউনিটির ফ্রেন্ডশিপ কিভাবে হবে সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে। রোমান্টিক প্রেমের কনসেপ্টটা অনেক পরে এসেছে এবং রোমান্টিক প্রেমের কনসেপ্টটা আস্তে আস্তে হয়তো আরো ম্যাচিউর হয়েছে। আমরা যখন এই পর্যায়ে এখন দাঁড়িয়ে আছি, আমরা নিজেদেরকে হয়তো ব্যর্থ ভাবছি যে আমরা কেন এই ধরনের প্রেম করতে পারছি না। কতগুলি উদাহরণ দিল আদনান, যে এই যে মিথিলাতা হাসান, জয়া হাসান, ফয়সাল, আরো নানা রকম উদাহরণ দিল, তাই না? এখন এরা ব্যর্থ কি ব্যর্থ না, এটা কিন্তু আমরা কি করি, আমরা নিজেদের যে ফ্রাস্ট্রেশন ভালোবাসা থেকে, যে আমরা যে একটা আদর্শ ভালোবাসার যে একটা মিরর চাই, ওই ভালোবাসাটা যখন পাই না তখন আমরা ভাবি আমরা ব্যর্থ। আমি এখানেই কন্ট্রাডিক্ট করছি যে এটা কিন্তু ঠিক ব্যর্থতা না। প্রতি ভালোবাসা ইটারনাল, সবকিছু ঠিক আছে। আগের ভালোবাসাটা হয়তো অনেক সময় সোজা ছিল, কেন সোজা ছিল ওটাতে আমি আসছি। সোজা ছিল এক নম্বর হচ্ছে মানুষ এতদিন বাঁচতও না, হ্যাঁ এখন মানুষ বাঁচেও অনেকদিন,
হ্যাঁ, বাঁচার যে ব্যাপারটা আমি কেন তুলছি, একটা মানুষের সাথে অনেকদিন থাকা জিনিসটা শুধু ভালোবাসা দিয়ে হয় না, ভালোবাসা ছাড়াও অনেক কিছু লাগে, এবং সেটাই একবিংশ শতকে এসে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আজকে আমি আমার নিজের কথা দিয়ে বলতে পারি, আজকে আমি যতই বলি আমি আমার সঙ্গীকে অসম্ভব ভালোবাসি, সে যদি আমার ঘরে রান্নাটা না করে বা রান্নাতে একটু সাহায্য না করে, সে যদি আমার বাসন ধোয়া একটু সাহায্য না করে, আমার বাচ্চাটাকে একটু সাহায্য না করে, সেই ভালোবাসা যান না কেন, মানে একদম আমার টেসলাই চলে পালিয়ে যাবে দূর দূর দিগন্তে। সো ভালোবাসার যে একটা চেঞ্জিং প্রেক্ষাপট, একটা সমতার যে যুগ এসেছে, আমি জানি না তাহসান মিথিলা কি কারণে ব্রেকআপ হয়েছে, আমি জানি না জয়া আহসান বা সুবর্ণা হুমায়ুন ফরিদের কি কারণে তারা একসাথে থাকতে পারেনি, কিন্তু আমি হলফ করে বলতে পারি সাধারণত এই কারণেই হয় যখন একটা রিলেশনশিপের মধ্যে সমতার একটা ভাগটা কমে যায়। কোনো একটা পক্ষ মনে করে, সমতা আমি কেন বলছি, যে আমরা চাই একটা রিলেশনশিপ থেকে বা ভালোবাসা থেকে আমাদের যে একটা রিকোয়ারমেন্ট, সেটা শারীরিক হোক, মানসিক হোক, বা আমাদের প্রফেশনাল কাজে হোক, যেখানেই হোক, আমরা চাই আমার সঙ্গী আমাকে সম্পূরক হিসেবে সাহায্য করবে। এবং সেটা কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে, মিনিং আগের যে ভালোবাসা ছিল সেটা অনেকটা ওয়ান ডিমেনশনাল ছিল কোনো কোনো ক্ষেত্রে, যে একটা যে মানব মানবীর ভালোবাসা, মানব মানবের ভালোবাসা, আচ্ছা, ওটার মধ্যে একটা অ্যাঙ্গেলটা ছিল অনেক লিমিটেড। এখন আমরা ভালোবাসা চাই বিভিন্ন দিক থেকে। ভালোবাসা মানে শুধুই এই না যে আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, জীবন দেওয়াটা অনেক সোজা, কিন্তু প্রতিদিন যখন বাসন ধুতে হবে ওই ব্যাপারটা কিন্তু অতটা সোজা না। প্রতিদিন বাসন ধোয়া, এখন যেটা হয়েছে এখানে আমি একটা ফেমিনিজম অ্যাঙ্গেলটাও নিয়ে আসবো এই ভালোবাসার মধ্যে। আমরা যেটা দেখে ইউজ টু, শুধু আমাদের সমাজ ব্যবস্থা নয়, আস্তে আস্তে সব দেশের সমাজ ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে। আমরা ইউজ টু যে মেয়েরা মায়ের ভূমিকা অবতীর্ণ হবে, সবকিছু তারা অ্যাবজর্ভ করে নিবে, ওই প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছে। এখন মেয়েরা মায়ের ভূমিকা আছে, মেয়েরা সমাজ কর্মী হিসেবে কাজ করছে, মেয়েরা সব জায়গায় আছে, মেয়েরা শিক্ষক, মেয়েরা প্রকৌশলী। তো এখন ওই যে একটা ভালোবাসার টোপর পরিয়ে সব স্যাক্রিফাইস মেয়েদের কাছ থেকে করিয়ে নিবে, সেই যুগটা চেঞ্জ হয়ে গেছে। এখন মেয়েরাও চায় একইভাবে ভালোবাসা নিতে এবং দিতে। তো এই চেঞ্জিং প্রেক্ষাপটে সমাজকে একটা ব্যালেন্স ভূমিকায় আসতে ডিভোর্সের কথা বলা হলো। ডিভোর্সটাই কি ভালোবাসার শেষ? মোটেই না। ডিভোর্সটা থেকে আস্তে আস্তে সমাজের একটা যে প্রেক্ষাপট, এটা একটা শেপ নিবে যে কি ধরনের ভালোবাসা আমরা এই যুগে বা এই একবিংশ শতকে এক্সপেক্ট করছি। আমি শুরু করব, শেষ করতে চাই একটা কথা দিয়ে, সেটা হচ্ছে ঠিক কথাও না, ভালোবাসার দিকে যদি তাকাতে যাই, আমার কাছে আমি যখন বিশ্বাস করি যে কোন ভালোবাসাটা আমাকে মুভ করেছে, আমি বলবো রিথ বেইডার জিন্সবার্গের কথা, যার মার্টি তার সাথে সারা জীবন পাশে ছিল। কিভাবে ছিল, কিভাবে তাদের ভালোবাসা কতটুকু ছিল আমি জানি না, কিন্তু তাদের যে প্রফেশনাল জীবনে একজন আরেকজনকে সারা জীবন সাহায্য করেছে। এবং মার্টি স্বঘোষিত, সে নিজে বলেছে যে মার্টি রুথ বেইডার গিন্সবার্গকে সে কিচেন থেকে বরখাস্ত করে দিয়েছিল, কারণ বলেছিল যে ও একদমই রাঁধতে ভালোবাসতো না, তাই আমি এই কাজটা নিয়ে আমি রাঁধতে বরং ভালোবাসি। এবং আরো অনেক ছোট ছোট উদাহরণ, সে যখন সুপ্রিম কোর্টে গিয়েছে কিভাবে মার্টি তার জন্য লবিং করেছে। এসব স্টোরি যখন আমি শুনি তখন আমার মনে হয় ভালোবাসা, যেই ভালোবাসা আমি খুঁজছি, যে ভালোবাসা হয়তো ব্যর্থ হলেও হতে পারে, কিন্তু একটা চেষ্টা আছে, সেই ভালোবাসার দিকে আমরা এখনো কিন্তু ধাবিত হচ্ছি, আমরা চেষ্টাটা বজিয়ে রেখেছি। আমি স্টিল বলবো ব্রোকব্যাক মাউন্টেনের মতো স্টোরির কথা, যেখানে শুধু ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসার মধ্যে নেই, এই ভালোবাসাটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না। এই ধরনের নানান ধরনের উদাহরণ দেখে আমি একদম দৃঢ় বিশ্বাস যে আমরা আমাদের ব্যর্থতা মোটেও ঢাকার চেষ্টা করছি না, আমরা এগিয়ে যাচ্ছি সঠিক পথে। অনেক ধন্যবাদ রিফাত রেজাকে। রিফাত রেজার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা স্পষ্টতই দুটি ভাগ দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই বারোয়ারি মঞ্চে, একটি হচ্ছে যে যারা বলছেন যে যে ধরনের স্মরণযোগ্য প্রেম দরকার, যে স্মরণযোগ্য প্রেম আমরা প্রত্যাশা করি অন্তত, সেই স্মরণযোগ্য প্রেম আসলে একবিংশ শতাব্দীতে সেই অর্থে খুঁজে পাওয়া যায় না। অন্যদিক থেকে আরেক পক্ষ বলছেন যে না, এটি নতুন রূপে আবির্ভূত হয়েছে, যেটিকে আসলে আমরা হয়তো এখনো ঠিক ভালোভাবে বুঝতে পারিনি, এখনো বুঝতে শুরু করেছি। দেখা যাক আমাদের চতুর্থ বক্তা তানজিম ফেরদৌস কি বলেন এই বিষয়ে। তানজিম ফেরদৌস, দ্য ফ্লোর ইজ ইয়োর্স, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি। কথা হচ্ছিল যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টিকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে হয়তো এই যে 2000 বছর পার হয়ে গেছে বা আরো বেশি বছর আমরা এই সৃষ্টির পর থেকে পার হয়ে এসেছি, সেটিও হয়তো আরো কয়েক গুণ লেগে যাবে আমাদের বোঝার জন্য। কবি বলেছিলেন, এরা সুখে লাগে চাহে প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায় কেবলই মায়ের ছলনা। তো
তো এই মায়ার ছলনা থেকেই একজন বক্তা বললেন যে ভালোবাসা মিছে আসা। তো এখনকার সবাই আমরা বলছি বোকারা বলে প্রেম। তো এই প্রেম নিয়ে যখন আমরা কথা বলবো, তখন বারবার যে ইতিহাসের কথা বলছিলাম, 2000 বছরের কথা বলছিলাম বা তার আগের কথাও বলছিলাম, একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যাস্ট্রালোপিথিকাস থেকে হোমো ইরাক্টাস, নেয়ানডার্টালাইট, যেটাই বলি না কেন, সর্বশেষ হোমোসেপিয়েন্স, আমরা যারা যারা আছি, যারা এই পৃথিবীতে বেঁচে আছি, তারা আসলে ভালোবাসাটাকে কিভাবে দেখি? ভালোবাসাটা কি আসলে ছেলেটি বাদাম ছিল, মেয়েটি বাদাম গিলছিল, ছেলেটির বাদাম ছেলেও শেষ, মেয়েটিও নিরুদ্দেশ? ব্যাপারটা মোটেই তা না। আবার অনেকে বলে যে ভালোবাসা হচ্ছিল ইস্পাত কঠিন, সেটাও আসলে ভালোবাসা না আমার কাছে মনে হয়। যে কথাটিতে ছিলাম যে স্মরণযোগ্য প্রেম বলে আসলে কি কি বুঝাতে চাই, আজকের এই বিতর্কে অথবা প্রেম ভালোবাসা নিয়ে কথা বলবার জন্য যাদের নাম প্রতিটা বার আসবে, শিরি ফরহাদ, লাইলি মজনু, যোধা আকবর, মমতাজ মহল, শাহজাহান, সবার কথাই যখন আমরা বলি, একটা জিনিসকে আমরা লক্ষ্য করে দেখি, এদের সবার কথাগুলো, প্যারিস হেলেনের কথাগুলো কোথাও না কোথাও লেখা আছে। অর্থাৎ লৈখিক যুগে প্রবেশ করবার পরে যে ভালোবাসাগুলোর কথা আমরা জানতে পেরেছি, সেই ভালোবাসাগুলোকে নিয়ে আমরা সবসময় সেলিব্রেট করার চেষ্টা করি। কিন্তু এই লৈখিক যেই স্মৃতিগুলো রয়েছে, রেকর্ডগুলো রয়েছে, এটির বাইরেও ক্ষুধা এবং ভালোবাসার গল্পের মতো সোনা মিয়া অথবা তারামন বিবি, যারা আসলে মঙ্গা পীড়িত অঞ্চলে সারা জীবন ধরে কষ্ট করে যায়, তারপরে তাদের ভালোবাসা মরে না, প্রেম মরে না, তাদের কথা কি আমরা কখনো জানতে পারি? মোটেই জানতে পারি না। তাই তো আজকে খুব লক্ষ্য করে দেখবেন, এই যে প্রেম ভালোবাসার ব্যাপারগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। বাংলাদেশের খুব অদ্ভুত একটি ব্যাপার ঘটেছে গত বছর থেকে। আমরা ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আমরা যখন আগে পহেলা বসন্ত পালন করতাম, খুব আনন্দ নিয়ে টিএসসিতে যেতাম, বকুল তলায় যেতাম, আনন্দ নিয়ে আমরা সারা দিন পালন করতাম, ছবি তুলতাম, সাজগোজ করতাম, গান গাইতাম, নাচতাম, কবিতার আড্ডা বসতো। সেই আড্ডাগুলোকে যখন আমরা রেকর্ড ভার্সনে রাখতে চাইলাম, তখন কিন্তু আমাদের মার্ক জুকারবার্গের শরণাপন্ন হতে হলো। তো এর বছর থেকে দেখবেন যে গত বছর থেকে যখন এই পহেলা বসন্ত বা ফাগুন একদিন পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কাকতালীয়ভাবে ভালোবাসা দিবসের দিনই এবার কিন্তু বিভ্রাটটা বেজে গেল। আমরা কিন্তু আর কেউ মানছি না। গতকালকে থেকেই কিন্তু আমরা বসন্ত বরণ শুরু করে দিয়েছি। তো এই যে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, বারবার বলছিলাম যে আমাদের মানব জাতির যেই ট্রান্সফরমেশন গুলো হয়েছে, সেই ট্রান্সফরমেশনের জায়গা থেকে একটা ডিজিটাইজেশনের জায়গায় আমরা চলে গিয়েছি। হয়তো এই যে বারবার বলা হচ্ছিল যে সম্পর্কের টানাপোড়েন, সম্পর্কের ভাঙা গড়ার কথাগুলো, সেই ভাঙা গড়াগুলোকে রোধ করবার জন্য হয়তো অদূর ভবিষ্যতে একটি, আমরা যেরকম এআই এর সহযোগিতা নিচ্ছি, এরকম জেনেটিক পরিবর্তন করে খুব সুন্দর অবয়বের, অথবা চামড়ার রং পরিবর্তন করে, অথবা মস্তিষ্কের ধারণ ক্ষমতা, বুদ্ধি ক্ষমতা, সেন্স অফ হিউমার সহ আমরা যত যাই বলি না কেন, যে মানবীয় গুণগুলো রয়েছে, সেই গুণগুলো হয়তো একটা সময় ইঞ্জিনিয়ারিং করে নেওয়া সম্ভব হবে। তখনও কি প্রেম থাকবে না? সেটিকে কি আমরা আর্টিফিশিয়াল প্রেম বলবো? না, আমরা সেটিকে আর আর্টিফিশিয়াল প্রেম বলতে পারি না। কারণ হচ্ছে এই যে মানুষ যেই জায়গাটায় বলেছিলাম যে ভালোবাসার নির্দিষ্ট বলে কোনো সংজ্ঞা নেই। ভালোবাসা কখনো ইস্পাত কঠিন হয়, অথবা ভালোবাসা কখনো কর্পূরের মতো হয়। এটি যারা বিশ্বাস করে তাদের জন্য বলবো যে আপনি যখন সাগরে মারিয়ানা ট্রেঞ্জে ডুব দেবেন, তখন আপনারা কখনোই কিনারা খুঁজে পাবেন না। তাই ভালোবাসা হচ্ছিল জীবন, ভালোবাসা হচ্ছিল পাগলামি, ভালোবাসা হচ্ছিল বহতা নদীর মতো, যেখানে ইচ্ছে সেখানে চলে যাওয়া যায়। ভালোবাসা হচ্ছে একটি কাগজের নৌকা, যদি আপনি চান সেটি সুন্দর হতে পারে, সেটি যদি চান সেটিকে আপনি একটি চারা, অনেকেই বলে যে ভালোবাসা হচ্ছিল একটি বটবৃক্ষের মতো, যেটি আসলে প্রজন্ম থেকে ছড়িয়ে যায়, একটি ছায়া দেয়। কিন্তু আমি বলবো না, ভালোবাসা হচ্ছে একটি গুল্মলতা, একটি ছোট্ট চারা, যেটিকে আসলে পরিমিত আলো দিতে হয়, পরিমিত পানি দিতে হয়, তবেই সেটি বেড়ে ওঠে। বারবার যে কথাগুলো এসছিল, শাহজাহানের কথা এসছে, মমতাজ মহল, যাকে আমরা তাজমহলের হিসেবে চিনি, তাদের কথা বারবার চলে আসে।
আমরা কি কখনো খেয়াল করেছি ভালোবাসা কত রকমের হতে পারে? ভালোবাসা হয়তো একপাক্ষিক হতে পারে, ভালোবাসা একমুখী হতে পারে, ভালোবাসা যৌথভাবে একমুখী হতে পারে, ভালোবাসা বহুমুখী হতে পারে। তাই বলে কি প্রত্যেকটা ভালোবাসা তার নিজস্ব যেই অভিকর্ষ বল রয়েছে বা গ্র্যাভিটি রয়েছে সেটি কি হারায়? অবশ্যই নয়। আমরা বারবার বলছিলাম যে ভালোবাসা আসলে বহতা নদীর মতো। ভালোবাসা কে কখনোই মিথিলা, সৃজিত, তাহসানের ফ্রেমে আপনি কখনোই বন্দি করতে পারবেন না। যেমনটি আপনি বন্দি করতে পারেননি জিম এবং ডেলাকে, তেমনি ভাবে বলতে চাই শাহজাহান যখন মমতাজ মহলকে বিয়ে করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন, সেই ব্যক্তিটির নাম আমরা হয়তো জানি না, মমতাজ মহলের স্বামী নিশ্চয়ই কষ্ট পেয়েছিল। মমতাজ মহলের স্বামী কি তার স্ত্রীকে ভালোবাসতেন না? সেই ভালোবাসার উপরে দাঁড়িয়ে, কবরের উপর দাঁড়িয়েই কিন্তু আজকে তাজমহল, যেখানে গিয়ে আসলে আমরা প্রেম এবং ভালোবাসার সেলিব্রেশন করি। জি, আমি সর্বশেষ তাই বলতে চাই যে একমুখী ভালোবাসা, যৌথ ভালোবাসা, বহুমুখী ভালোবাসা, এবং আমার শেষ কথা যেটি দিয়ে আমি শেষ করতে চাই, আরেক রকমের ভালোবাসা রয়েছে যেটি আমাকে ইপসিতা জিজ্ঞেস করেছিল, যেটাকে আমরা ইংরেজি টার্মে বলি হোপলেস রোমান্টিক। এটি আসলে কি? একটি সত্যি ঘটনা বলছি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল 1946 সালে, এক তরুণ পাইলট, উনি ব্রিটিশ পাইলট, ফ্রেঞ্চ উপকূলে কোনো একটি অপারেশনের জন্য গিয়েছিলেন এবং সেখানে থাকছিলেন। সেদিন সন্ধ্যায় একটি পাবে অপরূপ সুন্দরী এক নারীর সাথে তার পরিচয় হয়, কিন্তু কথা হয়নি, চোখাচোখি হয়েছিল। যুদ্ধ শেষ হয়ে যায়, প্রায় 68 বছর পরে সেই পাইলট সেই নারীটিকে আবার ফ্রেঞ্চ উপকূল থেকে খুঁজে পেয়েছিলেন। তাদের হয়তো সেই ভালোবাসার যেই বয়সটি ছিল, সেই বয়সটি তখন ছিল না, কিন্তু এটিও মনে রাখতে হবে প্রেমের সুরশলাকা সবসময় 18তে বাজে না। তাই কবিরা যতটা মনে করেন যে ভালোবাসা শুধুমাত্র একটি টাইম ফ্রেমে বেঁধে রাখা সম্ভব, একটি ছবির মতো বাধাই করে দেয়ালে টানিয়ে রাখা সম্ভব, বাইবেলের মতো প্রেমও একটি উপাখ্যান হতে পারে। আমি বলবো না, ভালোবাসাকে উপভোগ করতে হবে। ভালোবাসা হচ্ছে একটি পাগলামি, প্রেম হচ্ছে একটি পাগলামি, যেটি আমাদের জীবন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আমার চারজন বক্তার অনেক প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে আজকের আমরা বারোয়ারির গঠনমূলক যে আলোচনা সেটি শেষ করেছি। বারোয়ারির এই পর্যায়ে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমরা একটু যদি একজন বক্তার আরেকজনের কিছু কিছু যুক্তি যদি আপনারা খণ্ডন করতে চান, আমরা এই সুযোগ সাধারণত দিতে চাই। তার পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে অনেকেই কিন্তু এখানে আমাদের কমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মন্তব্য করেছেন। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ যারা বিতার্কিক ছিলেন তারা মন্তব্য করেছেন। তো তাদের কিছু মন্তব্য আমি পড়ে সেই দিকে আলোচনাগুলো নিয়ে যেতে চাই। আব্দুল নূর তুষার আমাদের অসম্ভব প্রিয় মানুষ, যাকে দেখে আসলে আমরা পুরো বিতর্ক অঙ্গন আসলে অনুপ্রাণিত হই। আব্দুল নূর তুষার তিনি বলেছেন যে স্বর্গে প্রেম নেই, প্রেম ইহজাগতিক, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, ইতিহাস কেবল মরা প্রেমিক প্রেমিকাকে মনে রাখে। এই বক্তব্য দিয়ে আমরা আরেকজন আমাদের সাউথ এশিয়ার মূল যে চালিকা শক্তি এবং আজকের এই বিষয় যিনি নির্বাচন করে দিয়েছেন, মাসকাত আহসান, আমাদের আরেক বয়োজ্যেষ্ঠ বিতার্কিক, তিনি বলেছেন সাংবাদিক টিম সেবাস্টিয়ান 1977 সাল থেকে আজ অবধি তার স্ত্রী ডায়ানের সঙ্গে ইহজাগতিক স্মরণযোগ্য প্রেমে যুক্ত রয়েছেন। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঐতিহাসিক বলতে আমি বুঝছি বর্তমান সময়ে এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করছে আমাদের জন্য, সমসাময়িক প্রেক্ষাপট। তো আমি এই আলোচনা থেকে যদি ওপেন করে দেই ডিসকাশন, আপনারা যদি কেউ বলেন যে স্মরণযোগ্য প্রেম আসলে কিভাবে রচিত হয়, কারা রচনা করে, কোনটা স্মরণযোগ্য হবে বা কোনটা স্মরণযোগ্য হবে না, এ নির্ধারণই বা করে দেয় কে? এবং এই যে আমাদের দুজন মানুষ বললেন, তুষার ভাই এবং মাসকাত ভাই, তাদের বক্তব্যকে কেন্দ্র করে আপনারা যদি কেউ কিছু বলতে চান, আমার মনে হয় আমরা 1 মিনিট এই বিষয়ে আলোচনা করতে পারি, কাউকে আমরা ফ্লোর দিতে পারি, এরপরে আমরা আরেকজনের বক্তব্য নিয়ে কথা বলবো। শুরু করতে চান কেউ? ফারানাজ, হ্যাঁ বলুন। স্মরণযোগ্য প্রেম বলতে যেটা বোঝানো হচ্ছে, যে আমার আগের বক্তার মধ্যে থেকে কয়েকজন কিন্তু বলেই গেছে যে তাদেরকে আমরা মনে রেখেছি, যাদের গল্প কথাগুলা লেখার মাধ্যমে এসছে কিংবা শোনার মাধ্যমে এসছে। তো আমরা মনে করছি ওই শিরি ফরহাদ,
জুলেখা ইউসুফ পর্যন্তই সবকিছু। বিংশ শতাব্দীতে কোনো প্রেম হয়নি, বিংশ শতাব্দীতে অবশ্যই প্রেম হয়েছে। আমি আমাদের হলিউডের মুভি ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, মেরিল স্ট্রিপ তাই আর ডন গানমান, আমরা মনে করি যে বিদেশিদের প্রেম কে না, তারা কিন্তু 42 বছর ধরে একই সাথে আছে। আমি বলতে পারি ডেভিড বেকহামের কথা, ভিক্টোরিয়ার কথা, গত 20 বছর ধরে তারা কিন্তু আছে। তাদের দরকার পড়েনি কোনো অর্থনৈতিক স্বাধীনতা একজনের কাছ থেকে আরেকজনের হরণ করা কিংবা কিছু, কিন্তু কেন তারা একসাথে আছে? তারা আছে প্রেমের কারণে। প্রেম থাকবে সেটা যেভাবেই প্রেমকে ধরে হয়। একটা মা ছেলের প্রেম হতে পারে, একজন ভাই বোনের প্রেম হতে পারে, একটা নাম না জানা প্রেমও হতে পারে, কারোর সাথে কারো হয়তো সম্পর্ক নেই, হয়তো বাড়িতে একজন কেউ আসলো তাকে দেখে আপনার মায়া হতে পারে। প্রেমকে আমরা শুধু একটা শব্দের মধ্যে বন্ধ করতে পারবো না। ওই যে আমার আগের বক্তা বলেছে যে প্রেম বহমান নদীর মতোই আদি থেকে অনন্ত চলবে। প্রেম ততদিন পর্যন্ত চলবে যতদিন এই পৃথিবী আছে, এবং পৃথিবী ততদিনই থাকবে যতদিন মায়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। তো সেটাকে আমরা যে নামেই দেই। এবং আমার আরেকজন বক্তা বললো যে কবিরা প্রেমকে ফ্রেমে বন্ধ করতে চায়। আমি নিজে কবি হয়ে বলবো প্রেমকে আমি কখনোই ফ্রেমে বন্ধ করতে চাই না। আমি চাই যে প্রেম ছুটুক দুরন্ত ঘোড়ার মতো, প্রেম ছুটে যাক ইন্টারনেটের গতিরও আগে, প্রেম ছুটে যাক কবুতর যত দ্রুত উড়ে যায় তার থেকেও বেশি দূরে, প্রেম ছুটুক রানারের আগে, প্রেম ছুটুক টেলিগ্রাফের সময় যখন টেলিগ্রাফ যেত তারও আগে, ইমেলের আগে। এই মুঠোফোনের জগতে যে আমরা 20 সেকেন্ডের মধ্যে যে মেসেজ পাঠাচ্ছি তারও আগে প্রেম ছুটুক। প্রেম বাধা ছাড়া প্রেম ছাড়া জীবন গন্ধহীন, স্বাদহীন। প্রেম আছে বলেই হয়তো আমি দেখতে পাই যে ক্যাপিটাল হিলে ট্রাম্পেরও প্রেমীরা, সেটা অন্যরকম প্রেমী, দুটো শিং লাগিয়ে দাঁড়িয়ে যায় ট্রাম্পের প্রতি তাদের প্রেম দেখাতে। সেই প্রেম কিন্তু ক্ষমতার প্রেমী হোক কিংবা পলিটিক্যাল প্রেমী হোক, যেই নামই দেন সেটাও কিন্তু প্রেম। তো প্রেম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসেছে। তো আমরা মানবী প্রেমটাকে ধরে রাখি, কারণ সেই প্রেমটাকেই আমরা মনে করি পবিত্র, সেই প্রেমটাকেই মনে করি আমরা সুন্দর। এই কারণেই আমার মনে হয় যে আপনি যেইভাবেই প্রেমের নাম দিয়ে থাকেন না কেন, প্রেম থাকবে। যেদিন প্রেম থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেটা আমি যদি আমার ধর্মের দিক থেকেও বলি যে থাকবে কি থাকবে না, তো এই আমি যদি দেখি আমার স্রষ্টার কথাও, যে স্রষ্টাও বলছে পৃথিবীতে যতদিন মায়া থাকবে, মমতা থাকবে, আমার প্রতি একটা মানুষেরও ঈমান থাকবে। তো ওই ঈমানটা কোথা থেকে এসছে? খোদার প্রতি প্রেম থেকেই তো। এই কারণেই কিন্তু আমরা দেখি যে হিন্দিতে যে শব্দগুলো আছে ইশক, প্যার, মোহাব্বত, কেন এটা আলাদা আলাদা? কিংবা বাংলাতেই প্রেম, প্রীতি, ভালোবাসা কিংবা শ্রদ্ধা, এই কারণেই আছে। তো প্রেম যেখানেই যাবেন প্রেম পাবেন। এই যে আজকে আমরা যে একত্র হয়েছি এটা কিন্তু বিতর্কে আমাদের প্রেমের টানেই হয়েছি, না তো কে কোথায় ছিলাম, চারিদিকে ছড়িয়েছিলাম। তো এই যে এই বিতর্কের প্রতি আমাদের ভালোবাসা ছিল, প্রেম ছিল, আমরা এই বিতর্কের সাথে একসময় জড়িত ছিলাম, এটাও কিন্তু একটা প্রেমের কারণেই একত্রে হওয়া। অনেক ধন্যবাদ ফারানাজ। এই সুযোগে আমরা আস্তে একটা নতুন অন্যরকম একটি কবিতাও আপনার কাছ থেকে নিয়ে নিলাম, যে প্রেমের গতি নিয়ে যে একটি কবিতা আপনি একদম ইনস্ট্যান্ট আমাদেরকে শোনালেন। এতে করে আমরা খুবই খুবই ভালো লাগছে। আশা করি এটিকে আপনি ভালোভাবে লিখবেন এবং আমরা খুব দ্রুত এটাকে ব্যবহার করতে পারবো, কারণ আপনার কবিতাগুলো খুব ছন্দময় হয় এবং সেই ছন্দের গতিতে আমরা আসলে আমার পরবর্তী যে বক্তা তার কাছে যেতে চাই। আদনান মান্নান, আপনাকে আমি একটু স্ট্রিক্টলি টাইম বেঁধে দিব, কারণ আমরা একটু সময় স্বল্পতায় ভুগছি। তো আপনি যদি আপনার বক্তব্য 2 মিনিটে বলেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। ফারা আপু তো একদম প্রেমের জয় জয়কার করে গেলেন। আমি কাঠখুট্টা মানুষ, আমি জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, পাবলিক হেলথ এসবের মানুষ। আমাদের কাছে সবকিছুই গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভাষায়। আমরা সবসময় বলি পি ভ্যালু, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স না থাকলে আমরা সেটাকে কখনোই গুরুত্ব দিই না। এখন আপনি যতই ফারা আপু বা অন্যরা যতই মেরিল স্ট্রিপ এবং এদের উদাহরণ দিক না কেন, স্ট্যাটিস্টিক্যালি এটা সবসময় 10% কম। আপনি যেহেতু হলিউডের উদাহরণে গিয়েছেন, 90%ই হচ্ছে তারা প্রেম টেকেনি, তারা খুব বেশি দিন একজন আরেকজনকে বিশ্বাস করতে পারেনি। সো
বিজ্ঞানের ভাষায় যদি বলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। যেই বিয়েগুলো টিকে আছে এগুলো হচ্ছে 100 ভাগে 10 ভাগের কম। তাই আমি মানতে পারলাম না, কারণ এর অপোজিটে আমি টম ক্রুজকে দেখাতে পারি, অ্যাঞ্জেলিনা জোলিকে দেখাতে পারি, অনেককেই দেখাতে পারি। আর এলজিবিটির কথা এসেছিল, এলজিবিটি যেভাবে পৃথিবীতে স্বীকৃতি পাচ্ছে ঠিক তার উল্টো পিঠে বাংলাদেশে আজকে থেকে 100 বছর আগেও এলজিবিটি কে কখনো মৃত্যুর মুখোমুখি হতে হয়নি। জুলহাস মান্নানকে কিন্তু হত্যা করা হয়েছে। তার মানে কিন্তু সব প্রেমকে কি আমরা আসলে স্বীকৃতি দিতে এখনো প্রস্তুত, বা সব প্রেমকে আমরা বইয়ের ভাষা থেকে বা বিজ্ঞানের ভাষা থেকে বাস্তবে মেনে নিতে কতটুকু প্রস্তুত আমরা? অন্তত আমাদের সমাজ ব্যবস্থা এখনো সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত না। তাজমহলের কথা বলে গেলেন আরেকজন বক্তা, তাজমহল মেনে নিলাম, কিন্তু ওই যে তাজমহলের জন্য যে সব শ্রমিকের আঙুল কেটে রাখা হয়েছিল সে কথা কি ভুলে গেলেন? প্রেমের পেছনে বেদনা আছে এবং সেই বেদনার রক্ত দিয়ে প্রেম তৈরি। আবার টিম সেবাস্টিয়ানের কথা আসলো, আমার কাছে তো টিম সেবাস্টিয়ানের চেয়ে বেশি পছন্দের ছিল প্রিন্সেস ডায়ানা, কিন্তু ডায়ানার প্রেম তো সফল হয়নি, বরং তাদের বিবাহিত অবস্থায় তার হাজবেন্ড বা তার সঙ্গী প্রেমে পড়েছিলেন ক্যামিলা পার্কার বোলসের, এবং ডায়ানাকে সেই প্রেমের হতাশা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক একইভাবে সবশেষে যে উদাহরণটা দিব, আমি যাকে ভালোবাসি, ওই যে একটা গানের কথা আছে, তুমি যাকে ভালোবাসো জলের বাষ্পে তাকে ঘ্রাণ পাও, অর্থাৎ বাতাসে তার গন্ধ পাই, আমি সবকিছুতে তাকে খুঁজে পাই। তাহলে কেন আমাকে স্প্লিটস ভিলা বা এরকম শোতে গিয়ে 50 জন মেয়েকে একটা ছেলেকে জয় করার জন্য টেলিভিশন শোতে গিয়ে আমার প্রেম নিবেদন করতে হবে? প্রেম কি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জিনিস, নাকি স্প্লিট ভিলাতে জয় করার জিনিস, নাকি টুইটারে স্ট্যাটাস দিয়ে বিজয়ী হওয়ার জিনিস? প্রেম কখনো প্রতিযোগিতার জিনিস না, প্রেম বোধের, প্রেম অনুভূতির, প্রেম হচ্ছে উপলব্ধি, এবং সেই জায়গা থেকে আমরা দূরে সরে এসেছি। সেজন্যই আমি আবারও বলবো যে স্বর্গীয় প্রেম বা যে প্রেমের কথাই বলি না কেন, এই যে প্রেমের যে একটা চূড়ান্ত খাঁটি বোধ এবং স্থায়িত্ব, সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ধন্যবাদ। আদনান মান্নান, আপনি প্রেমের একটি নিশ্চিত একটি প্রকাশ চাচ্ছেন বিবাহের মাধ্যমে, এবং বিবাহ যাতে মানে একটা জায়গায় পৌঁছায় এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয়। বিবাহ না, স্থায়িত্ব। আমি বলতে দিয়েছি স্থায়িত্ব। একসাথে বিবাহ হতে হবে এই প্রথাটা আমি বিশ্বাস করি না, এটা একটা সামাজিক চুক্তি। আমি মনে করি যে একসাথে থাকা। সহাবস্থানকে আপনি বলছেন, হ্যাঁ, স্থায়িত্বের দিক দিয়েও বলছেন, সেটি আমার মনে হয় যে নতুন করে এক ধরনের রিয়েলিটি চেক হচ্ছে আমাদের, যে আমরা আসলে কিভাবে একটি প্রেমকে স্মরণযোগ্য করছি, কিভাবে একটি প্রেমকে দেখছি। এটি বারবার আসলে ঘুরে ফিরে আমাদের এই বক্তব্যে বক্তাদের মধ্যে থেকে আসছেন, এবং আদনান মান্নান ফাইনালি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এতে করে আমি খুবই খুশি হয়েছি যে ফাইনালি আই ক্যান সি দ্য সায়েন্টিফিক স্পিরিট কামিং থ্রু, হুইচ আই ওয়াজ লঙ্গিং ফর। আমি এখন একটু রিফাত রেজার কাছে যাচ্ছি। রিফাত রেজা, আপনাকেও আমি সময় বেঁধে দিচ্ছি 2 মিনিট, আপনি যদি আপনার শেষ বক্তব্যটি দেন। আমি যেটা আবারও বলতে চাই, শুরুতেই এই বক্তব্যে আমি স্থির অবস্থান নিয়েছি, সেটা হচ্ছে উই আর রিয়েলি হার্ড অন আস। আমরা আজকের যুগে আমরা কি করছি, আমরা যা করব সেটাই কিন্তু আমাদের জীবন, আমরা যেই সময়টা পার করছি। এখন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই বা উপন্যাসের দিকে তাকাই এবং ভাবি না আমরা তো ব্যর্থ হচ্ছি, সেই অসম্ভব সুন্দর রোমান্টিক ভালোবাসা তো আমরা দেখছি না, আমরা তাহলে কিন্তু স্বেচ্ছায় ওই ব্যর্থতাটা বেছে নিচ্ছি। আমার অবস্থান এখানে সেটা হচ্ছে যে আমরা আজকে যে ভালোবাসার বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকেই আমরা ভালোবাসার মূল্যায়নটা শিখে যাব, বুঝবো যে কোনটা ভালোবাসা। স্থায়িত্ব কি ভালোবাসার মানদণ্ড? বিয়ে কি ভালোবাসার মানদণ্ড? ভালোবাসার মানদণ্ডটা কি? এই যে বিভিন্ন ভালোবাসার আমরা উদাহরণ দিচ্ছি, তারা একসাথে আর নেই, তার মানে কি ভালোবাসাটা স্মরণযোগ্য ছিল না? তা কিন্তু না। আমরা কেউ বলার নই যে এই ভালোবাসাটা স্মরণযোগ্য কিনা। যারা 2 person in a relationship best knows যে ওই ভালোবাসাটা কতটা সার্থক বা কতটা বিফল। শুধুমাত্র স্থায়িত্ব দিয়ে হয়তো অনেকে, আমি আমার মা বাবার যুগের বা ইভেন তারও আগের যুগে অনেক বিয়ের স্থায়িত্ব, ডিভোর্সটা খুব আনকমন ছিল। সবাইকে বলতে পারবে 100% যে তাদের ভালোবাসা এতদিন ছিল বা বিয়েটা এতদিন ছিল মেইন কারণই ভালোবাসা? অনেক ক্ষেত্রে নারীর যে ক্ষমতা তা না থাকার কারণেও কিন্তু স্বামী স্ত্রী একসাথে থাকতে বাধ্য হয়েছে, তাই না? তো আজকের যুগের প্রেক্ষাপটে শুধু স্থায়িত্ব দিয়ে আমরা এই বিচারটা করতে পারবো না।
যেহেতু আজকে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, হয়তো ভালোবাসা না থাকলে তারা একসাথে থাকছে না বা অন্য টানাপোড়েনে একসাথে থাকছে না। সো আমি ওই যুক্তি খণ্ডনটা এখানে করতে চাই যে সাহিত্য দিয়ে ওই প্রেম ভালোবাসার মূল্যায়নটা করার মতো জায়গা থেকে আমরা অনেকটাই সরে এসেছি। আজকের ভালোবাসাটা বরং আমার আগের চেয়ে অনেক বেটার মনে হয়। কেন বেটার মনে হয়? যে এখনো যারা একসাথে থাকছে তারা ভালোবাসাটা নিয়ে একসাথে থাকছে, কোনো একটা সীমাবদ্ধতার কারণে থাকছে না। তো ওই ব্যাপারটা কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করছি না। আমরা শুধু আমাদের দিকে তাকিয়ে বলছি না না এটা তো ভালোবাসা না, আমরা এর চেয়ে অনেক বেটার ভালোবাসা আগে দেখে এসেছি। বা ডায়নার কথা যে বললো, একটা প্রিন্সেস হয়ে সে যখন বুঝতে পেরেছে তার ভালোবাসাটা হচ্ছে না, সে সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে পেরেছে। এটাও কিন্তু আমি একটা আমাদের জয় বলে আমি স্বীকার করবো। পরে অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, হয়তো সে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা যে আমাদের ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছি এটাই বা কম কি? এইসব দিক মূল্যায়ন করে আমি বলবো একটু শেষ চলে আসেন। ঠিক আছে। তো আমি যেটা বলবো যে we shouldn't be hard on each other. আজকের যে ভালোবাসাটা সেটা বিভিন্ন পথ পরিক্রমায় যে অবস্থানে নিলে আমরা গর্ববোধ করব সেখানেই যাবে, বা আমাদের মানসিকতা চেঞ্জ হবে এবং সব রকম ভালোবাসাকে আমরা মূল্যায়ন করতে শিখি। এই এক্সপেকটেশন থেকে আমি বক্তব্যটা শেষ করতে চাই। আমি বলতে চাই সব ধরনের ভালোবাসাটাই ভালোবাসা, সেটা দীর্ঘমেয়াদী হোক, ক্ষণস্থায়ী হোক। আমরা মনের পবিত্রতা থেকে যদি সেখানে ভালোবাসাকে নিয়ে যেতে পারি এগিয়ে, সেটাই হবে আজকের ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ পাওয়া। অনেক ধন্যবাদ রিফাত রেজা। আমি আমার সর্বশেষ বক্তা তানজিম ফেরদৌসের কাছে আসতে চাই। রিফাত রেজা যেটা বললেন যে কোনো ধরনের জাজমেন্টাল না হওয়া, অনেক বেশি সহজ করে দিতে চাচ্ছেন প্রেম এবং ভালোবাসার বিষয়গুলোকে। আমি দেখি তানজিম ফেরদৌস কি বলতে চান তার একদম শেষ বক্তব্যে, এবং আপনার সময় কিন্তু স্ট্রিক্টলি 2 মিনিট। তানজিম। ধন্যবাদ। যেমনটি বলছিলেন বক্তারা, প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তানজিম, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, যেটি বলছিলাম, প্রেম হতে পারে একপাক্ষিক, প্রেম হতে পারে একসাথে এক রাস্তায় চলা, প্রেম হতে পারে দুজন দুদিক চলে যাওয়া, এবং এর বাইরে যে প্রেমটি হতে পারে সেটি হতে বারবার বলছিলাম যে হোপলেস। তানজিম ভালোবাসা দিবসের অনুষ্ঠান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তার স্ত্রীকে সাথে নিয়ে। এ কারণে মাঝে মাঝে কিছুটা বিচ্ছেদ এবং বিভ্রাট আমরা দেখছি। তো কাজেই আসলে স্মরণযোগ্য দিনটিকে স্মরণযোগ্য করতে তানজিম যেভাবে আমাদের সাথে চেষ্টা চালাচ্ছেন, এটা আসলে দীর্ঘস্থায়ী হচ্ছে না। যেটা আদনান মান্নান বলেছেন যে এক ধরনের স্থায়িত্ব এবং দীর্ঘসূত্রিতা দরকার হয় প্রেমকে মানে স্মরণযোগ্য করার জন্য। আমাদের কাছে তানজিম একটু দেরিতে এবং ঘন ঘন আসা যাওয়ার মধ্যে আছেন। বাট তানজিম, আপনার কমে গেছে। আমি খুবই দুঃখিত। যেটি বলছিলাম যে হোপলেস রোমান্টিসিজম কি? হোপলেস রোমান্টিসিজম হচ্ছে আমি ভালোবাসতে অপছন্দ করি না, আমি ভালোবাসতে চাই, কিন্তু আমি যাকে ভালোবাসতে চাই সে আছে কি নেই আমার তা জানা নেই, তার সাথে আমার পরিচয় হয়নি, সে আমার জীবনে আসবে কি আসবে না আমি তাও জানি না। কিন্তু ওই যে মনের মধ্যে একরকম, যেটি বারবার বলা হচ্ছিল যে জেনেটিক্যালি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করা যায় কিনা, আমার হাতে তো এখন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং এর কোনো ব্যবস্থাই নেই। তারপরে কিন্তু আমি অপেক্ষা করে যাই কোনো এক কালে এক রমারয় হয়তো আমার জীবনে আসবেন, যে রমারয়ে হাত ধরবার পর মনে হবে যে এই সূর্যাস্ত আসলে ক্ষণিকের সূর্যাস্ত, যে সূর্যোদয় জন্য আমরা অপেক্ষা করি, সেই সূর্যোদয়ই হচ্ছে আমাদের জীবন, প্রেমের জীবন, ভালোবাসার জীবন। আর বারবার যেটি বলছিলাম যে ভালোবাসা, এই জাগতিক ভালোবাসার প্রমাণ আমাদের কাছে নেই, এটি একেবারেই ভুল কথা। যেটি আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে সূর্যাস্তের জন্য অপেক্ষা করা, এটি হচ্ছে ইহজাগতিক ভালোবাসা। ঐশ্বরিক ভালোবাসা বলে আসলে কিছুই নেই। ভালোবাসা পাগলামি, ভালোবাসা একটি গুল্মলতা, ভালোবাসা একটি বহমান নদী। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ তানজিম ফেরদৌসকে। তানজিম ফেরদৌস তার ভালোবাসার যাত্রা সবে শুরু করেছেন। এর আগে কি করেছেন এটি আমরা যেমন জানি না, পরে কি করবেন সেটিও জানি না, কিন্তু আমি আশা করছি যে এখন তিনি যে গুল্মলতাটি স্থাপন করেছেন টবে, সেটি যেন আসলে আলো বাতাস পেয়ে ভালোভাবে বেড়ে ওঠে। আমাদের আজকের যে বারোয়ারি বিতর্ক তথাকথিত আমরা যেভাবে করে থাকি সেভাবে করিনি, কিছুটা ব্যত্যয় ঘটেছে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি বলার আসলে ভালোবাসা, প্রেম এর যে ইহজাগতিক রূপ,
সেই রূপটি আসলে কিভাবে স্মরণযোগ্য হয়, এটিকে কেউ লিখে দেয়, কেউ কি বলে দেয়, নাকি আমরা নিজেরা নিজেদের মতো করে তৈরি করি? আজকের যে জীবন, সেই জীবন আসলে বাইনারি ভালোবাসার জীবন নয়। কেউ কেউ আছেন, আমরা জানি যে নন বাইনারি, অর্থাৎ পুরুষের সাথে পুরুষের, নারীর সাথে নারীর ভালোবাসাও কিন্তু এখন এ সময়ের একটি গ্রহণযোগ্য বাস্তবতা, এবং সেটিকে আসলে আমরা মেনে নিতে প্রস্তুত কিনা। একাধিক প্রেম আসতে পারে জীবনে, সেই প্রেমগুলো কি আসলে সবই সমান হয় কিনা, সেটিও কিন্তু আরেকটি বাস্তবতা। কাজে আমরা আসলে কোনো ঐশ্বরিক ভালোবাসার কথা, যেটি আমাদের আব্দুল নূর তুষার বলেছেন যে ঐশ্বরিক, ইভেন তানজিম ফেরদৌসও বলেছেন যে স্বর্গীয় ভালোবাসার কোন স্বরূপ আসলে স্বর্গ থেকে কেউ নেমে এসে আমাদের বলেনি। কাজে আমরা আসলে নিজেদেরকে, প্রেমকে, ভালোবাসাকে জটিল না করে, যেটা আদনান বলছেন যে এটার একটা স্থায়িত্ব দেওয়ার বিষয় আছে, এটিকে কংক্রিট করার বিষয় আছে। তো কাজেই একটি ভালোবাসা পূর্ণ দিবস যাতে আপনারা পালন করেন, ভালোবাসায় ভরে উঠুক আপনাদের দিনটি, এবং সারা বছর এভাবেই কাটুক, এবং যারা যেখানে আছেন বসন্তের এই মাতাল সমীরণে, যেটা আমরা বলি, আপনাদের দিনগুলো ভালো কাটুক, ভালোবাসাপূর্ণ থাকুক। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকুন, এবং আমার পার্টিসিপেন্টদের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।